আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজকে অনুষ্ঠানে 19তম পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় উত্তম কৃষি চর্চায় মাটি, পানি ও সারের গুরুত্ব। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। দর্শক, একটি খাদ্য কতটুকু নিরাপদ হবে তা নির্ভর করে খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপের উপরে। সো আমরা আজকে আলোচনায় জানার চেষ্টা করব নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য গ্যাপ বা উত্তম কৃষি চর্চা কিভাবে সার, পানি, মাটি এর সুষম এবং বৈজ্ঞানিক ভিত্তিতে তার ব্যবহারটাকে নিশ্চিত করে। আমার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমার ডান পাশে বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক পরিকল্পনা ও মূল্যায়ন উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তারপরে আছেন ডক্টর মাহবুবা মুনমুন, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যিনি দীর্ঘদিন থেকে উত্তম কৃষি চর্চা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। স্বাগত আপনাদের আজকের অনুষ্ঠানে। তো আলোচনার শুরুতেই আমি জানতে চাইব ডক্টর হাবিব মোহাম্মদ নাসের, আপনার কাছে বিষয়টা হলো নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা সবচেয়ে যে ইনিশিয়াল স্টেজ বা শুরুটা আমরা শুরু করি মাটি থেকে। সো আমি আপনার কাছে জানতে চাই নিরাপদ মাটি বলতে কি বুঝি এবং মাটি কিভাবে অনিরাপদ হয়, এবং একই সাথে আমাদের বাংলাদেশের যে কৃষি জমি আছে সেইটা নিরাপদ কিনা তার বাস্তবতা কতটুকু। জি ধন্যবাদ আপনাকে, সেই সাথে সিটিভিকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিরাপদ মাটি, আসলে একটি মাটি শুধু উৎপাদন করতে পারে উর্বর, তা কিন্তু নিরাপদ না। সেই মাটিটি অণুজীব কার্যাবলী সম্পন্ন কিনা, সে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মুক্ত কিনা, আর কিছু হেভি মেটাল বা ভারী ধাতু আছে যেগুলো নিরাপদ মাত্রায় আছে কিনা, এই সমস্তগুলো বিবেচনা করে ফসল উৎপাদনের জন্য যেটি স্বাস্থ্যকর মাটি সেটাকে আমরা নিরাপদ মাটি বলি। তবে নিরাপদ মাটির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি, বাংলাদেশের সব মাটিকেই অনিরাপদ বলা যাবে না, আবার কিছু কিছু হটস্পট আছে যেগুলো নিরাপদ নয়, যেমন শিল্পাঞ্চল, নগরায়ন, তারপর হচ্ছে যথাযথভাবে সার প্রয়োগ না করা, রাসায়নিক পেস্টিসাইড ইউজ করা। এই কারণে অনেক সময় ভালো মাটিও অনিরাপদ হয়ে থাকে। ফলে আমাদেরকে সবসময় গুরুত্ব রাখতে হবে মাটির স্বাস্থ্যের প্রতি। একটা স্বাস্থ্যবান মাটি বলতে যা বোঝায় সমস্তগুলি হচ্ছে খাদ্যের সাথে সম্পর্কিত। আমরা কিন্তু আজকের আলোচনাটা মাটি এবং ফসল উৎপাদন এর সাথে সম্পর্কিত। ফলে একটি ভালো মাটি, নিরাপদ খাদ্য তৈরি করতে পারে। জি, আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে মাটিকে শুধু ব্যবহার করলেই হবে না, তার স্বাস্থ্য, তার নিরাপত্তার বিষয়গুলো আমরা খেয়াল করব। সো মাহবুবা মুনমুন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি উত্তম কৃষি চর্চা আমরা অনেক শুনেছি, একজন সাধারণ কৃষকের কাছে এর সবচাইতে সহজ এবং বাস্তব যে অর্থ এটা কি, এবং মাঠ পর্যায়ে কৃষকদের এই বিষয়ে সাড়া কেমন? ধন্যবাদ। এখন নিরাপদ খাবার আমাদের একটা মূল চিন্তার বিষয়, যে আমরা যে খাবার খাচ্ছি খাবারটি নিরাপদ কিনা। সেই ক্ষেত্রে একটি বড় প্রযুক্তি সহায়তা বলতেই আমরা উত্তম কৃষি চর্চার মাঠ পর্যায়ে সম্প্রসারণকে বুঝি। তো কৃষকের ক্ষেত্রে সহজ ভাষায় যে সে তো কৃষিকাজ করত, এখন এই উত্তম কৃষি চর্চা এটি আলাদা কিভাবে। তো আমরা যেটি বলে থাকি, যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই, তাহলে যে উত্তম কৃষি চর্চা কতগুলা সুনির্দিষ্ট নিয়ম বা সুপারিশ মালা, যেগুলো উৎপাদনের প্রতিটি পর্যায় থেকে শুরু করে একেবারে সংগ্রহ, উত্তর, পরিবহন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সেই খাবারটিকে নিরাপদ রাখা এবং পরিবেশকে সাথে সাথে টেকসই করা এবং কৃষকের আয় বৃদ্ধি করা, এই সব কিছু মিলেই আসলে আমাদের উত্তম কৃষি চর্চা। এবং উত্তম কৃষি চর্চা ধারণাটি বাংলাদেশে কিন্তু খুব বেশি পুরনো নয়, মাত্র 2020 সালে আমাদের উত্তম কৃষি চর্চার যে
পলিসি, এই পলিসিটি প্রণয়ন হয়েছে এবং 2023 সালে আমরা কিভাবে মাঠে যে চাষবাস করব উত্তম কৃষি চর্চার মাধ্যমে তার একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড আমরা প্রণয়ন করেছি এবং অনুমোদন করেছি। এখানে 5টি মডিউল রয়েছে। সেই 5টি মডিউলের মধ্যে একটি হচ্ছে খাদ্যকে কিভাবে নিরাপদ রাখতে হবে, আরেকটি হচ্ছে পরিবেশ কিভাবে আমরা নিরাপদ এবং টেকসই রাখব, কৃষকের কল্যাণ কিভাবে হবে, এটি আরেকটা নতুন বিষয় আমাদের উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে, এবং কৃষকের স্বাস্থ্য সুরক্ষাও একটি বিষয় এখানে। তারপরেই আমরা একটা কোয়ালিটি পণ্য তৈরি করতে কি করব সেই বিষয়টি রয়েছে, এবং সবশেষে আমাদের দেশে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র জমি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে আসলে একটি প্রযুক্তি প্রয়োগ করা কঠিন, সেই জন্য আমরা কৃষক গ্রুপের মাধ্যমে কিভাবে এই উত্তম কৃষি চর্চার বাস্তবায়ন করব সেই বিষয়ে একটি সাধারণ প্রয়োজনীয়তা মডিউল রয়েছে। তো এই 5টি মডিউল আমরা কৃষকদেরকে শিখাচ্ছি। জি, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কৃষকরা এখন তার ইনিশিয়াল স্টেজে উত্তম কৃষি চর্চাটা কি, এবং তারা কনভিন্সড, বিকজ যেহেতু এখানে তাদের যেটা লাভ লসের বিষয় সেগুলোকে এনশিওর করা হচ্ছে উইথ তাদের হেলথ, এই বিষয়টাকে আমরা দেখছি কৃষকরা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে থ্যাংক ইউ ডক্টর নাসের, আবারও আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে মাটি নিরাপত্তার বিভিন্ন ফ্যাক্টর, যেমন পিএইচ, অর্গানিক ম্যাটার কন্টেইন, তারপরে তার যেটা পানি ধারণ ক্ষমতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো কৃষক কিভাবে বুঝবে যে তার জমি নিরাপদ বা সুস্থ কিনা, আর এই ক্ষেত্রে এটা বোঝার জন্য কৃষককে কী ধরনের খরচ করতে হবে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। জি, কৃষক কিন্তু একজন ভালো বিজ্ঞানী, এরপরও কিছু কিছু বিষয় আছে যেগুলো কৃষকের ধারণার বাইরে। যেমন একটা মাটির পিএইচ কি, কৃষক কিন্তু সেই বিষয়ে ভালো না। পিএইচ হচ্ছে সমস্ত অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান উদ্ভিদকে দেওয়ার রেগুলেট করে। ফলে একজন কৃষকের উচিত নির্দিষ্ট সময় পর পর তার জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করা। আমরা যেরকম চেক আপ করি মানব দেহে, সেই রকম মাটিরও সেরকম চেক আপ আছে। আমাদের দেশে বাংলাদেশ এক্সটেনশন একটা ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচারাল এক্সটেনশন, যাকে আমরা ডিএই বলি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। তাদের মাঠে প্রচুর কর্মী আছে। আমাদের কৃষকরা যদি তাদের সহযোগিতা নিয়ে তার মাটির স্যাম্পল বা নমুনা আমাদের, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাড়াও বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে 9টি জাতীয় গবেষণাগার আছে, সেখানে যদি সেই স্যাম্পল পাঠায়, আমরা সেগুলো বিশ্লেষণ করে বলতে পারবো ওনার মাটিতে খাদ্য উপাদানের ঘাটতি আছে কিনা, সেই মাটিটি আসলে অণুজীবের কার্যক্রম চলে কিনা, সেটি আমরা বলতে পারবো। আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পুষ্টি উপাদানের পরিমাপের ক্ষেত্রে কতটুকু সার ব্যবহার করবে, সেই মাটি পরীক্ষা করে আমরা সেটি সঠিকভাবে নিরূপণ করতে সহায়তা করে থাকি। ফলে খরচের দিক দিয়ে দুইটা ভিন্ন পদ্ধতি আছে। আপনি যদি খাদ্য উপাদান বা অনুপুষ্টি পরিমাপ জানতে চান, সেটা নগণ্য মাত্রায়, বেশি খরচ না। কিন্তু কার্সিনোজেনিক হেভি মেটাল, যেটা হলো ভারী ধাতু বলে থাকি, বিষাক্ত, সেইগুলো বিশ্লেষণ করতে গেলে যেহেতু বিশেষায়িত মেশিন লাগে এবং কেরিয়ার গ্যাস থেকে শুরু করে রিয়েজেন্টগুলো একটু দামি, সেক্ষেত্রে সেটার মূল্য একটু বেশি হয়। তবে সরাসরি কৃষক বেয়ার করবে নাকি গভর্নমেন্ট থেকে কোনো গভর্নমেন্ট সাবসিডি দেয়? সাধারণত আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যে ল্যাবরেটরি আছে, সেখানে যে সাধারণ অনুপুষ্টি বিশ্লেষণে যে পরিমাণ টাকা নেওয়া হয়, সেটা মোটামুটি নগণ্যই। যদি সবটা ধরা হয় তা 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনিশিয়াল খরচ হলো এটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট, যাতে সয়েলটাকে আমরা সেভ করতে পারি। নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ এবং সারের পরিমিত ব্যবহারের ক্ষেত্রেও খুব উপকারী। আচ্ছা, তারপর আমরা মাটির সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের কৃষির ক্ষেত্রে, সেটা হলো সেচের পানি। তাহলে সেচের পানির গুণগত মান আমাদের ফসল এবং মাটির মধ্যে কি ধরনের আসলে প্রভাবটা ফেলে, এবং একই সাথে এই নিরাপদ সেচের পানিটাকে নিশ্চিত করার জন্য কৃষকের আসলে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত? সেচের পানির সোর্স কি, উৎসটাকে, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ঢাকা শহর বা যেই শহরগুলো শিল্পাঞ্চল বেশি, সেখানেই দেখবেন
এই পেরিফেরির যে ওয়াটার বডিগুলো আছে, নদী বা নালা, সেগুলো ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স এবং ওই নগরায়নের বর্জ্য দ্বারা কলুষিত। ফলে আমি যদি সেই পানি ব্যবহার করে ফসলের মাঠে দিই, নিশ্চিতভাবে ধরা যায় যে সেটি বিশুদ্ধ সেচের পানি না। পানি পরিষ্কার থাকলে যে সেটা বিশুদ্ধ হবে তা কিন্তু না, বা নিরাপদ হবে তা না। কিছু কিছু মেটাল আছে যেগুলো কালারলেস, হেভি মেটালও আছে। ফলে আমাদেরকে সেচের পানির ক্ষেত্রে উৎস নির্ধারণে সতর্ক হতে হবে। আর আল্লাহর একটা রহমত আছে আমাদের দেশে, সেটা হলো প্রতি বছরই বর্ষা হয় এবং বর্ষাকাল হয়, কোনো কোনো সময় বন্যা হয়। এটি একটি আল্লাহর নিয়ামত, মানে যত না ক্ষতি তার চেয়ে আরেকটা খুব পজিটিভ কৃষির জন্য খুব ভালো, যে ওই বর্জ্যগুলোকে ধুয়ে নিয়ে যায়। আচ্ছা জি, তার মানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের নিরাপদ উৎসটা এনশিওর করতে হবে, আদারওয়াইজ এটা আমাদের ফুড চেইনে ঢুকে আমাদের খাদ্যকে অনিরাপদ করবে। জি ডক্টর মুনমুন, আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি। সেটা হলো কৃষককে যদি বলা হয়, আমাদের যেটা প্রচলিত একটা ধারণা সেটা হচ্ছে পরিমিত সার ব্যবহার করুন বা রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করুন। তখন কৃষকটা একটু কনফিউজ হয়ে যায় যে এটা তার ফলন কমে গেল কিনা। তো নিরাপদ খাদ্য উৎপাদনের এই সামগ্রিক প্রক্রিয়াটাকে নিরাপদ রেখে কৃষকের লাভটাকে এনশিওর করে আমাদের উত্তম কৃষি চর্চা কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলেই কৃষকের একটি ভ্রান্ত ধারণা থাকে যে তার প্রচলিত যে পদ্ধতি, সেই পদ্ধতিতে সে যে সার বা কীটনাশক এগুলো ব্যবহার করছে তাতে তার ফলন বেশি হচ্ছে। কিন্তু আমাদের যে আমরা প্রশিক্ষণ যখন দিচ্ছি, পার্টনার প্রোগ্রাম মূলত 2023 সাল থেকে শুরু হয়েছে এবং এটি উত্তম কৃষিচর্চা মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য কাজ করছে। তো আমাদের এই প্রশিক্ষণগুলো পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে আমরা 10টি সেশনে কৃষককে এইসব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সেখানে আমরা প্র্যাকটিস বেসড প্রশিক্ষণ, যে সে যেটা শিখবে সেটাই মাঠে বাস্তবায়ন করবে। আমরা তাদেরকে পাশাপাশি জমিতে তুলনামূলকভাবে চাষ করে বোঝাতে সক্ষম হয়েছি, যখন কৃষক মাঠে সার কতটুকু লাগবে মাটি পরীক্ষা করে তার এই ফসল ভিত্তিক যে সারের ডোজটা, এইটা যখন সে নির্ধারণ করে জমিতে সার প্রয়োগ করে, তার আগে জমিতে জৈব পদার্থ প্রয়োগ করে, সবকিছু মিলে তার আগের তুলনায় বরং সারের খরচ কম হয়। তো কৃষককে তো এই মানে তার উপকরণের ক্ষেত্রে যতটুকু সে খরচ করছে এবং সে যতটুকু ফসল বিক্রি করে লাভ হবে, দুইটার ক্ষেত্রে এই যে কস্ট বেনিফিটটা, এই জিনিসটা ওই আমাদের প্রশিক্ষণগুলোতে যেহেতু তারা প্র্যাকটিস বেসড করছে, সেটা দিয়ে তারা শিখতে পারছে। আরেকটি বিষয় হচ্ছে আইপিএম প্রযুক্তি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তখন কিন্তু যেটা কীটনাশকের দামই কিন্তু বেশি, এবং কীটনাশক প্রয়োগ করলে যে খরচটা হয়, সেখানে যদি ইয়েলো ট্র্যাপ, ফেরোমেন ট্র্যাপ এগুলো ব্যবহার করলে কিন্তু তুলনামূলক খরচ কম হয়, ফসলটি নিরাপদ থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার কৃষকের এই ভুল ধারণাটাকে ভাঙার জন্য আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ ওয়াইজ ট্রেনিং দিচ্ছেন এবং আমরা এটা পজিটিভ রেসপন্স পাচ্ছি যে এই ধরনের ভুল ধারণা থেকে তারা সরে আসছে। আচ্ছা জি, আমরা একই সাথে আরেকটা জিনিস আপনার সাথে জানবো যে উত্তম কৃষি চর্চায় কৃষক পর্যায়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সেটা সঠিক তথ্যের অভাব, মাটি পরীক্ষা তারা করতে চায় না সেরকম, অথবা ভুল সারের ব্যবহার, এরকম কিছু, নাকি বাজারের চাপ? আর আমি এটা জানতে চাচ্ছি, আপনার যেহেতু দীর্ঘদিন মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে, তো কি বলছেন আপনার মত? হ্যাঁ, আমরা এ পর্যন্ত যেই কাজটি করছি সেটি হচ্ছে নতুন বিষয়, কাজে কারিগরি জ্ঞান তো তার লাগবে। আমাদের ট্রেনিং এর মাধ্যমে কারিগরি জ্ঞানটি পাচ্ছে। আরেকটি হচ্ছে যেটি মাটি পরীক্ষা বা পানি পরীক্ষা, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে পরিচিত করিয়েছি। তারা কোন ল্যাবে মাটির স্যাম্পলটা পাঠাবে, কিভাবে স্যাম্পল সে সংগ্রহ করবে, এবং ওই রিপোর্টটা আসলে রিপোর্টটা কিভাবে সে সংরক্ষণ করবে। উত্তম কৃষি চর্চার একটা বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটি জিনিস ডকুমেন্টেড করিয়ে রাখছি কৃষককে দিয়ে। সে কবে বীজ বপন করলো, কবে মাটি পরীক্ষা করেছে, কোনো কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি তার সার সুপারিশ মালা প্রদান করেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো ডকুমেন্টেড রাখা হয়, যেটা ট্রেসেবিলিটিতে হেল্প করে, যে পরবর্তীতে ওই খাদ্যপণ্যটি কোন কৃষকের কাছ থেকে এসছে সেটি।
এবং আরেকটি বড় সংযোজন উত্তম কৃষি চর্চায়, সেটি হচ্ছে এটি সার্টিফিকেট পাবে কৃষক, ওই পণ্যের জন্য সে সার্টিফিকেট পাবে। বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডি নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটি স্বাধীন সত্তা তারা কাজ করছে। তারা কৃষকের এই আবেদন গ্রহণ করে উত্তম কৃষি চর্চায় এবং একটা অডিটিং হয়। অডিটিং হওয়ার পরে আমরা কৃষককে প্রত্যয়নপত্র প্রদান করি। তো কাজেই কৃষক যে উত্তম কৃষি চর্চা ঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা, এই সনদপত্রটি তার প্রমাণ যে সে ঠিকভাবে বাস্তবায়ন করেছে। আচ্ছা, তার মানে আপনারা কৃষকরা এখন আলাদা ধরনের একটা আইডেন্টিটি দিচ্ছেন এবং তারা সেটাকে ওন করছে এবং তারা এটাকে নিজেকে একটা প্রেস্টিজিয়াস পর্যায়ে ভাবতেছে যে আমি এই গ্যাপ অনুসরণ করে আমার ক্রপটাকে আমি এবং এটি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বা আমাদের সুপার মার্কেটগুলোতে তার প্রবেশাধিকার বাজারে পাচ্ছে। সার ব্যবস্থাপনা নিয়ে আমাদের অনেক কৃষকই মনে করে যে বেশি সার দিলে বেশি ফলন পাবো, আর আমাদের এই ধারণাটা কতটা সঠিক, এবং একই সাথে আমি আপনার কাছে আবারও জানতে চাইবো যে আমাদের সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝছি, এবং সেখানে আমাদের রাসায়নিক সার, জৈব সার বা আদার্স যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে কৃষক কিভাবে অ্যাড্রেস করছে। মেইনলি আমরা ফলন এবং খরচের দিক থেকে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে। আপনি একটা শব্দ সঠিক বলছেন যে বেশি সারে বেশি ফলন, এই ধারণা এটা কৃষকদের মাঝে বর্তমান, আসলে বিষয়টা সঠিক না। আলোচনার প্রথম দিক থেকে আপনি বলছিলেন যে মাটি পরীক্ষা, তা আমাদের একটা ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড আছে, সেখানে বলাই আছে, ইংলিশে বলে STB, সয়েল টেস্ট বেসড, মানে মাটিতে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে কোনো একটা ফসলের, নির্দিষ্ট ফসলের জন্য, সেখানে আমরা সেটার মান যাচাই করে ক্যালকুলেশন করে আমরা বলতে পারবো কোনটাতে ইউরিয়া সার, TSP, MOP কতটুকু বা অন্যান্য সার কতটুকু লাগে। কৃষক বেশি সার ব্যবহার করে, এটা সর্বজন বিদিত। বেশি সারে ক্ষতিকর দিকও আছে, যেমন আপনি যদি ইউরিয়া সার বেশি প্রয়োগ করেন, বিশেষ করে আপল্যান্ড ক্রপ যেগুলো সবজি জাতীয়, সেখানে নাইট্রেট লোড হয়। নাইট্রেট লোডের কারণে নাইট্রোসামাইন নামে ক্যান্সার সৃষ্টিকারী একটা উপাদানের সৃষ্টি হয়। এটা কিন্তু মানবদেহের জন্য খুব ভয়াবহ। আমরা আমাদের আজকের আলোচনা ফসল, মাটি থেকে ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিল পর্যন্ত যাতে এটা নিরাপদ হয়। তো সেই ক্ষেত্রে কৃষক যারা কৃষি কাজ করে তাদের উচিত, বা আমাদেরও উচিত, যারা আমরা কৃষি বিজ্ঞানী এবং এক্সটেনশন কর্মী, আমাদের উচিত সেই ধরনের টেকসই প্রযুক্তি এবং যাতে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় সেই ধরনের প্রযুক্তি কৃষকের কাছে ভালোভাবে উপস্থাপন করা। 2 নম্বর হচ্ছে আপনি বললেন যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, সেখানে রাসায়নিক সার, জৈব সার এবং সম্ভবত জীবাণু সার সমস্তগুলোর সমন্বিত ব্যবহার করে ফসল উৎপাদন। শুধু রাসায়নিক সার বন্ধ করলে হবে না, কিন্তু পরিমিত পরিমাণে রাসায়নিক সারের সাথে জৈব সার যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে, অণুজীবগুলোর কার্যকলাপ ভালো থাকে এবং পুষ্টি গ্রহণের যে অনুপাত সেটাও নির্ধারিত থাকে। আপনি প্রথমেই বলছিলেন pH, EC এগুলো কি কাজ করে, এই pH নির্ধারণের ক্ষেত্রেও এই ব্যবস্থাপনা একটা উত্তম। আপনি হয়তো জানেন যে অতিমাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার করলে pH এর মানের তারতম্য হয়, অ্যাসিডিটি বাড়ে। ফলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে। দ্বিতীয় হচ্ছে খাদ্য, আপনি বলতেছিলেন যে কিভাবে নিরাপদ খাদ্য তৈরি করা যায়। এই নিরাপদ খাদ্যের ক্ষেত্রে টোটাল সিস্টেমকে আমরা পরে কোশ্চেনে আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করব। আমরা তার মানে বুঝতে পারছি যে এখানে অপ্রয়োজনীয় কোনো সার ব্যবহার না করে বরং সমন্বিত ব্যবস্থাপনাটাই উত্তম। ওকে, আমরা নেক্সট যে কোশ্চেনটা আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে নিরাপদ খাদ্য, যেটা বলতে চেয়েছিলেন। সেটা হলো, আমরা জানি যে আমাদের যে ফুড শৃঙ্খল বা খাদ্যের চেইন যেটা আছে, ফুড চেইন যেটা, সেটা যদি এইটার কোনো একটা পর্যায়ে যদি নিরাপত্তার ঘাটতি হয়, তাহলে আমরা নিরাপদ খাবার নিয়ে যেটা কথা বলছি সেটাকে আমরা এনশিওর করতে পারি কিনা। আমরা ম্যাক্সিমাম সময় ফোকাস করি হচ্ছে বাজার মূল্যের উপরে। সো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নিরাপদ খাদ্য শুধুমাত্র একটা স্টেক হোল্ডারের কাজ না, এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে, কৃষক থেকে শুরু করে কৃষি বিজ্ঞানী, এক্সটেনশন, পরিবহন, বাজারজাত এবং বাংলাদেশ সরকারের হচ্ছে কিছু
বাংলাদেশ সরকারের কিছু নিয়ন্ত্রণ সংস্থা আছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, একটা ভালো জায়গায় তৈরি মূলা আমি পরিবহন করে ঢাকায় নিয়ে আসলাম, এখন দেখা গেল যিনি পরিবহন করে আনলেন উনি একটু মুনাফার জন্য সেই মূলাগুলোকে বুড়িগঙ্গা নদীতে একটু ভিজিয়ে নিলেন, তাইলে সেখানে দেখা গেল যে একটু মুনাফার জন্য সেখানে কিন্তু বুড়িগঙ্গা নদীর মতো কলুষিত পানি ওই ফসলে ঢুকে গেল। তাই কৃষি মাটি থেকে শুরু করে আমার খাদ্যের টেবিল আসা পর্যন্ত আমরা যারা যারা জড়িত আমাদের সবাইকে খুব সতর্ক হতে হবে এবং ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের ন্যাশন ওয়াইড একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, স্টেক হোল্ডার যেন তার কাজের গুলো বুঝে এবং সেটা সেভাবে আপনাকে এইটুকু মনে রাখতে হবে ওই খাবারটা হয়তো একদিন আপনিও খেতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা নিজস্ব দায়িত্ববোধ থাকে, নিজস্ব দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। যে আমরা আসছি ডক্টর মুনমুন আপনার কাছে, আমাদের ক্লাইমেটিক চেঞ্জ এটা খুবই এখনকার একটা প্রাইম ইস্যু, আমরা সব কিছু ফেস করছি এটাতে। সো এই ক্লাইমেটিকের যে ইস্যুটা, একই সাথে মাটির যে উর্বরতা কমে যাচ্ছে এবং বেশি করে আমরা কেমিক্যাল যে কম্পাউন্ডগুলো আছে বা কেমিক্যাল সার আছে সেই বিষয়গুলোর উপরে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। যে এই যে পরিবর্তিত বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের আগামী যে কৃষি, সেখানে বাংলাদেশ কৃষকদের মাটি এবং সার ব্যবস্থাপনায় কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশ আসলে একটি ক্লাইমেট ভার্নারেবল কান্ট্রি এবং আমাদের এই জলবায়ু পরিবর্তনের ফলে যেই আমরা বাধাগুলোর মধ্যে পড়ছি তা সেগুলোর মধ্যে একটি অতিরিক্ত তাপমাত্রা, অতিবৃষ্টি, পানির সংকট, তারপরে আমাদের মাটির ক্ষয়, লবণাক্ততা বেড়ে যাচ্ছে এবং সর্বোপরি আমাদের উৎপাদন অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে এবং রোগ ও পোকামাকড় অনেকগুলোই আমাদের মানে তাদের সংবেদনশীলতা বাড়ছে, রোগের এবং পোকার প্রকোপ বেড়ে যাচ্ছে। তো এই সকল সমস্যার ক্ষেত্রে আসলে উত্তম কৃষি চর্চার মাধ্যমে একটা ভালো সমাধানে আসা যায়। যেমন আমাদের প্রথম একটা বিষয়ে আমরা জাত নির্বাচন করার সময় কি করব। আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে যেটা হয়, অনেক ফসলের যে আর কি সিজনটাই আসলে ঠিক থাকছে না। তো আমরা কোন সময় লাগালে ফসলটি ওই তাপমাত্রা বা ওই পরিস্থিতির মধ্যে পড়বে না, অথবা সেইটা তাপমাত্রা সহনশীল অথবা লবণাক্ততা সহনশীল, এরকম আমাদের কিন্তু এখন গবেষণা প্রতিষ্ঠানগুলো অনেক জাত উদ্ভাবন করেছে। আমরা যদি সেই জাতগুলো ব্যবহার করি এবং মাটিতে যে আর্দ্রতা রয়েছে, আমরা এখন কিন্তু এই মালচিং পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ বা আর্দ্রতা সংরক্ষণ এই কাজগুলো করছি। তারপরেও আমরা ইরিগেশনের ক্ষেত্রে, বিশেষ করে ফল এবং সবজির ক্ষেত্রে ড্রিপ এবং স্প্রিংকলার ইরিগেশন দিচ্ছি। এইতে পানির সাশ্রয় হচ্ছে এবং এটা পরিবেশ কেউ মানে ভালো রাখছে। আমাদের এই লিচিং লস হয়ে যায়, মাটি ধস হয়, এই সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তো কাজেই উত্তম কৃষি চর্চা একদিকে যেমন হচ্ছে কৃষিকে নিরাপদ করছে, পরিবেশকে সাস্টেনেবল করছে। আমাদের যে আপনি বললেন যে আপনার উত্তম কৃষি চর্চার বিভিন্ন প্র্যাকটিসগুলো ফার্মারদেরকে আপনারা বলছেন জলবায়ুর এই প্রেক্ষাপটটাকে করতে, কিন্তু এই যে কৃষকদের সাথে আপনাদের যে মেসেজগুলো দিচ্ছেন এর মাঝে গ্যাপটা কি? আপনারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? কৃষকদের মাঠে আসলে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? আসলে চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা যে আমাদের এই পরিবর্তনটা, এটা কিন্তু বছর বছর বিভিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে। ট্রেন্ডটা এখনো স্টিডি না, খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা যত শর্ট ডিউরেশন ফসলগুলো যদি লাগাতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা কৃষককে, মানে আপনারা এখনো কৃষকদেরকে বোঝাচ্ছেন, আমরা প্রতি মুহূর্তে কৃষককে দিচ্ছি। এবং আরেকটা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নামে একটি প্রকল্পের মাধ্যমেই আমরা বাস্তবায়ন করছি, সেটা হলো ক্লাইমেট ফোরকাস্টিং দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, যে এখন বৃষ্টি হতে পারে, এখন জি, আপনি আমরা একটু তো- পলিটানেলের মধ্যে আপনার গাছগুলোকে হ্যাঁ, রাখেন। আমরা প্রযুক্তিগত অনেকগুলো বিষয় অনেকগুলো এগিয়ে নেওয়ার বিষয় চেষ্টা নিয়ে করছি। জি, আমরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। যে ডক্টর নাসার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো একজন বিখ্যাত সয়েল সায়েন্টিস্ট, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু আমাদেরকে বলবেন যে কৃষকরা তাদের এই মাটি সার ব্যবস্থাপনার জন্য একদম খুব ছোট্ট করে কি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত যে মাটির স্বাস্থ্যের উপর। ওকে, ফসল যেরকম ওনারা বেশি ফসল পাওয়ার জন্য বেশি সার ব্যবহার করে থাকেন, তদ্রূপ তাদেরকে সেই বেশি ফসল পাওয়ার এই যে ধারণাটা, সেটাকে আচ্ছা, মাটির ঠিক স্বাস্থ্যের আছে। সাথে সম্পর্কিত হ্যাঁ, করতে মাটিকে হবে। নিরাপদ রাখতে হবে। নিরাপদ রাখতে যে হবে। ডক্টর মনমোহন, ছোট্ট করে আমরা আপনার কাছে আসবো যে আপনি যেহেতু দীর্ঘদিন যাবত মাঠ পর্যায়ে এই গ্যাপ নিয়ে কাজ করছেন, তাহলে এই এক বছরের মধ্যে যদি আমরা আরো কিছু দৃশ্যমান কিছু পরিবর্তন আশা করতে চাই, তাহলে আপনার অগ্রাধিকারমূলক কোন বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমাদের মূল যে সমস্যাটি এখন আমরা রয়েছে, আমরা উৎপাদন পর্যায়ে নিরাপদ করতে পারছি, কিন্তু বীজ যখন আমরা বাজারজাত করতে যাই বা পরিবহন করতে যাই, তখন কিন্তু এই অনিরাপদ ফসল আর নিরাপদ ফসলের জন্য আলাদা কোনো মার্কেট নাই, আলাদা পরিবহনের আমাদের চ্যানেল বাজার নাই। ব্যবস্থাপনাটা তাহলে আমরা এখনো বাজার develop করতে পারি নাই। ব্যবস্থাপনাটাকে আরো একটু আরো শক্তিশালী develop করতে করতে হবে এবং কনজিউমার লেভেলে সচেতনতা আনতে হবে। থ্যাংক ইউ। আজকের আলোচনা আপনাদের দুইজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আজকের এই তথ্যবহুল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করে নিরাপদ ফসল উৎপাদনের নিশ্চয়তা দিচ্ছে। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, খাদ্য নিরাপত্তা সম্পর্কে বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যকে সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিয়ে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।